গল্পের শুরুতেই টিয়া আর জাংকুকের পরিচয় পর্বটা দিয়ে দেই। তার বাবা মা নেই, বড় হয়েছে তার কাজিন জাংকুকদের বাড়িতে। জাংকুক বাইরে পড়াশোনা করেছে, দেশে এসে জয়েন করেছে এমবিবিএস ডাক্তার হিসেবে। টিয়াকে জাংকুকের বাবা মা যথেষ্ট স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। তে বড় হওয়ার পর থেকে তার উপর নজর পড়ে জাংকুকের ফুফাতো ভাইয়ের অর্থাৎ ইয়নজুনের। ইয়নজুন তেয়ের সাথে জোর জবরদস্তি করতে নিলে জাংকুক তেকে বাঁচিয়ে নেয়। সমাজের চোখে তেকে কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য জাংকুকের বাবা মা তেয়ের সাথে জাংকুকের বিয়ে দিয়ে দেয়, আর ইয়নজুনকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। তে বিয়েতে রাজি না থাকলেও জিন আর আরামের দিকে তাকিয়ে সে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ তারা তাকে বড় করেছে। এদিকে জাংকুকও তার বাবার কথায় সে রাজি হয়ে যায়। আর এক রাতের মধ্যে তে আর জাংকুকের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। তে আর জাংকুকের বিয়ে সম্পূর্ণ হলেও তাদের মধ্যকার সম্পর্ক অন্যান্য বিবাহিত কাপলদের মতো ছিল না। যাই হোক, বাকিটা তোমরা গল্পটা দেখে জানতে পারবে। মাঝরাতে হঠাৎ তের ঘুম ভেঙে যায়, পানির তৃষ্ণা পেয়েছে। উঠে পাশে তাকায়, লোকটা তার পাশে নেই। সময় দেখে নেয় রাত 2:45 বাজে। কপাল কুঁচকে ওনা ভালোভাবে জড়িয়ে নেয় শরীরে। ল্যাপটপের মৃদু আলোয় জাংকুকের মুখোশটি দেখা যায়। তে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, এখনো ঘুমাননি? অনেক রাত হয়েছে তো। তীর ঘুম জড়ানো আবেশী কণ্ঠে থমকে যায় জাংকুকের হৃৎপিণ্ড। মেয়েটি কেঁপে ওঠে বোধ হয়। চোখ তুলে তাকায় তেয়ের পানে। কাজটা শেষ করে ঘুমাবো। তুমি উঠেছো কেন? কিছু লাগবে? পানি খেতে উঠেছিলাম। জাংকুক টেবিলের উপর পানির বোতল দেখিয়ে দিল, ওখানে আছে, খেয়ে নাও। তে এগিয়ে গিয়ে পানি খেলো। ঘুরে আবার জাংকুকের কাছে এসে দাঁড়ালো। জাংকুক ভুরু উঁচিয়ে শোধালো, কি হয়েছে? তে প্রথমে কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পরক্ষণে বলে উঠল, আপনি আসুন প্লিজ। এমনিতে অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে, আর আমার ভয় করছে, বাজে স্বপ্ন দেখেছি। জাংকুক আর কিছু না বলে ল্যাপটপ বন্ধ করে দিল। তারপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তে দাঁড়িয়ে দেখলো, পরে সে নিজে গিয়েও শুয়ে পড়লো জাংকুকের পাশে। তে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে। ছোট মাকে টুকিটাকি কাজে সাহায্য করছে। জিন না করলেও শুনেনি। ব্রেকফাস্ট সব তৈরি করেছে জিন নিজে, টেবিলে এগিয়ে দিচ্ছে তে। টেবিলে খাবার সাজাতে সাজাতে মোটামুটি সবাই চলে এসেছে। তখন সেই দিয়ে নামতে দেখা যায় জাংকুককে। একদম ফর্মাল পোশাকে এসে বাবার পাশে চেয়ারে বসে পড়লো। জাংকুককে তৈরি হয়ে নামতে দেখে লিজা মুখ বাঁকিয়ে বলে উঠল, কি ভাইয়া, তুমি বিয়ের 2 দিন যেতে না যেতে ডাক্তারি করতে চলে যাবে? বিয়ের পানি তো এখনো শুকালোই না। জাংকুকের বাবা আরএম তাল মেলালো, ঠিকই তো বলেছে লিজা, কয়েকদিন ছুটি নিতে পারতে। আমার বিয়ের জন্য পেশেন্টের চিকিৎসা আটকে মারবো নাকি? তে কেবলই ব্রেড পাউডার রাখতে টেবিলে এসেছিল। তেকে দেখে জাংকুকের মেজাজ খিসিয়ে উঠল। এই মেয়ে, তোমাকে না বলেছি আজ থেকে কলেজে যেতে? তুমি কলেজের জন্য তৈরি না হয়ে রান্নাঘরে কি করছো? তে ভীষণ কষ্ট পেল। সকলের সামনে এভাবে চিল্লিয়ে বকা দেওয়ার কি আছে? সে তো এক্ষুনি যেতে রেডি হতে। মুখটা ছোটে করে ফেলতে মুখে কিছু বললো না। আর জাংকুককে ধমকে উঠল, মেয়েটার সাথে এভাবে কথা বলছে কেন? সুন্দরভাবে বুঝিয়ে বললেই তো হয়। তে গাল ফুলে উপরে চলে গেল। 15 মিনিট পর নেমে আসে। দেখতে পায় প্রায় সবার খাওয়া দাওয়া শেষ, তারা চলে গেছে। লিজা বসে আছে টেবিলে। তে আসলে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, দ্রুত খেয়ে নে, ভাই অপেক্ষা করছে বাইরে। তে মুখ বাঁকালো, উনি দাঁড়িয়ে আছেন কেন? বাবা বলেছে তোকে কলেজে পৌঁছে দিতে, তাই দাঁড়িয়ে আছে। জলদি যা, আমি আবার ধমক খাবি। আমি একাই যেতে পারবো, যাবো না ওনার সাথে। লিজা কিছু বলো না। তে দ্রুত খাবার শেষ করে কাঁধে ব্যাগ নিয়ে ছুটলো। গাড়ি নিয়ে জাংকুককে দাঁড়িয়ে থাকতে দেখেও যেন পাত্তা দিল না। উল্টো দিকে মুখ দিয়ে ছুটলো গেটের দিকে। অপেক্ষা করছে রিক্সার জন্য। জাংকুক শান্ত হয়ে সব দেখলো, তারপর গাড়ি নিয়ে এগিয়ে গেল তের দিকে। তের সামনে গাড়ি থামিয়ে জানালার কাছ নামিয়ে বলে উঠল, তুমি কি গাড়িতে উঠবে নাকি আমি কোলে করে নিয়ে আসবো? তে চকিত নয়নে তাকালো। তখনই আবার গাড়ির হর্ন বেজে উঠলো। তে মুখে কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। ভাগ্যক্রমে সে একটা রিক্সা পেয়ে গেল। দ্রুত সে রিক্সা উঠে গেল। জাংকুক শুধু তাকিয়ে গেল। তারপর সে নিজেও হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। টিফিন পিরিয়ড চলছে। 5 দিন পর কলেজে এসেছে তে। এটা নিয়ে তার বান্ধবীর অভিযোগের শেষ নেই। ক্লাস শেষ হওয়ার পর তার বান্ধবী আর সে একটা রেস্টুরেন্টে গেল। অবশ্য তের কোনো ইচ্ছে ছিল না, কিন্তু জেমিনের জোড়াজড়িতে সেও গেল। তে রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখতে চাইল। দেখতে বেশ আকর্ষণীয়, চমৎকার লাগছে। ডেকোরেশনও বেশ অন্যরকম। খুঁটি খুঁটি এসবে অবলোকন করছিল সে। তখনই তার চোখ আটকে গেল একটা টেবিলে দুটো ছেলে মেয়ে বসা। দূর থেকে দেখে ছেলেটাকে জাংকুকের মতো মনে হলো। সে আরো একটু এগিয়ে গেল ভালোভাবে দেখার জন্য। দেখতে পেল ছেলেটা আসলে জাংকুক, আর তার সামনে হাত ধরে বসে আছে ন্যান্সির কান্নারত মৃদু আওয়াজে বলা
কথাগুলো তীর বুকে আগুন জ্বালিয়ে দিল। সে স্পষ্ট শুনতে পেল ন্যান্সির হাহাকার। জাঙ্কুক, আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। তোকে অন্য কারোর সাথে দেখা আমার জন্য মরণ সমতুল্য। আমি ভালো নেই, মনে হচ্ছে আমার হৃদয় কেউ কামড়ে খাচ্ছে। তে আর শুনতে পারল না কেন তার বুক জ্বলছে, সেটাও তার বোধগম্য হলো না। এটা তো স্বাভাবিক বিষয়। ন্যান্সি যথেষ্ট সুন্দরী, প্রতিষ্ঠিত, স্মার্ট রমণী। যে কোনো ছেলে এমন জীবনসঙ্গী চায়। নিশ্চয়ই জাঙ্কুকও ভালোবাসে ন্যান্সিকে। বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে তেকে। তে শুধুমাত্র জাঙ্কুকের দায়িত্ব ও দয়া। ইস, তীর ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। তার এরকম দম বন্ধ হওয়ার কারণ তার মোটেও ভালো লাগলো না। হয়তো তিন কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাই তার ভিতরে এত জ্বালাপোড়া করছে। কিন্তু আদৌ কি তিন কবুল বললে সম্পর্কের পূর্ণতা পায়? তিন কবুল কি পারে দুটো বিচ্ছিন্ন মনকে জোড়া লাগাতে? পারে না তো। উল্টো সে দুজন ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব ভেবে তার চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। খবরদার দে, একদমই কাঁদবি না। এমনটা হওয়ারই ছিল। তোকে শুধুমাত্র দয়া করে বিয়ে করেছে উনি। চাচুর কথা শুনে তোকে সমাজের মুখ থেকে বাঁচাতে দয়া করেছে। তুই তার সুন্দর ভালোবাসাময় জীবনে বিভাসিকা হয়ে সব শেষ করে দিয়েছিস। এবার সময় এসেছে সেই দয়া ফিরিয়ে দেওয়ার। তুই কোনো রকম সেখান থেকে গিয়ে জেমিনকে বলে উঠল তার শরীর খারাপ লাগছে, এক্ষুনি বাসা যেতে হবে। জেমিনও তের শরীর খারাপ দেখে আর দেরি করেনি, তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে ওরা। সন্ধ্যার পর জাঙ্কুক ফিরে এসে দেখে তে পড়ছে। জাঙ্কুক তেকে দেখে সোজা ওয়াশরুমে যায়। তার এখন শাওয়ার নেওয়া জরুরি। কিছুক্ষণ পর কাজের বুয়া এসে জাঙ্কুকের জন্য কফি রেখে সে চলে যায়। তে তখনও পড়ায় ব্যস্ত। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে কফি দেখতে পায়। চুল ছাড়তে ছাড়তে সে বেলকনিতে যায়। রাতের আকাশ দেখতে দেখতে কফিটা শেষ করে রুমে এসে দেখে তে নেই। জাঙ্কুকের ভুরু যুগল কুচকে যায়। ভাবে সকালে ধমকটা দেওয়া বোধহয় বেশি হয়ে গেছে। বাচ্চা মানুষ এখন গাল ফুলিয়ে আছে ভেবে কপালে আঙুল ঘষে আনমনে ঠোঁটে লিয়ে হাসে। রাতে শোয়ার সময় তে আগে এসে শুয়ে পড়েছে। শুধু শুয়ে পড়েনি, ঘুমিয়েও পড়েছে। এমন অবস্থা জাঙ্কুক কিছু বলার সুযোগও পেল না। সে ল্যাপটপ নিয়ে বসে পড়ল পেন্ডিং কাজগুলো সারতে। আজ মাঝরাতেও তের ঘুম ভেঙে গেল। দেখতে পেল লম্বাটে লোকটা ল্যাপটপে মুখ গুজে কী সব টাইপ করে যাচ্ছে। তের খুব বলতে ইচ্ছে করলো অনেক রাত হয়েছে, আসেন ঘুমিয়ে পড়বেন। কিন্তু বলতে পারলো না, সেভাবে শুয়ে রইল। তার আর ঘুম আসলো না যতক্ষণ না জাঙ্কুক কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে পড়লো। তখন তে জেগেছিল। সকালে উঠেও রুমে তেকে দেখতে পেল না জাঙ্কুক। একই রুমে থেকেও মেয়েটা কেমন পালিয়ে বেড়ায়। বাচ্চা একটা মেয়ের কিসে এত অভিমান? একটা ধমকি তো দিয়েছে। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তাতে? জাঙ্কুকও খানিক রেগে যায়। পরক্ষণে ভাবে দূরে থাকতে চাইলে থাকুক। সে নিজেও একটু দ্রুত চাইছিল। তার মনের ভিতরে ঘটে যাওয়া অদ্ভুত অনুভূতি নিয়ে সে নিজেও বিভ্রান্তিতে আছে। তার 28 বছরের যুবক জীবনে তার এরকম অদ্ভুত অনুভূতি হয়নি। তেকে সে আগেও কখনো অন্য নজরে দেখেনি। কিন্তু সব কিছু বতাতে শুরু করেছে একদম হুট করে। যেন এরকম হুট করে কেন তার এরকম অনুভূতি হচ্ছে, এটা নিয়ে সে নিজে একটু বিচলিত। তার এসব অনুভূতি কি শুধু বাবার দেওয়া দায়িত্ব, কর্তব্য, নাকি দায়িত্বের আড়ালে সুপ্ত অনুভূতি, সেটা নিয়ে সে নিজেও চিন্তিত। তে এসএসসি পরীক্ষার রুটিন দিয়েছে। সব মিলিয়ে হাতে সময় আছে আর 10 দিনের মতো। তে আগে থেকে পড়াশোনায় ভীষণ মেধাবী এবং মনোযোগী। এবার যেন তার সব ধ্যান জ্ঞান আরও বেশি করে পড়াশোনায় নিবিষ্ট হয়েছে। তার ছোট মাতা চাচুকে বলেছে পরীক্ষার কয়েকদিন সে নিজের ঘরে থাকতে চায়। কারণ হিসাবে দাঁড় করেছে তার অনেকগুলো বই খাতা, সেগুলো শিফট করা ঝামেলা। আর জাঙ্কুক নিজে অনেক রাত পর্যন্ত কাজ করে, তার পড়াশোনার সমস্যা হবে এবং জাঙ্কুকেরও কাজে ব্যাঘাত ঘটবে। জিন কিছু না বললেও আরেম রাজি হয়ে গেল। পড়ালেখার ব্যাপারে উনি এবার ভীষণ সিরিয়াস, সেখানে নো কম্প্রোমাইজ। জাঙ্কুক আজ একটু রাত করে বাড়ি এসেছে। এসে রুমে দেখে তে নেই। সেরকম আমলে নেয়নি। মেয়েটাতে এমনিতেই পালিয়ে বেড়াচ্ছে দুদিন থেকে। নিজের মতো গিয়ে ওয়াশরুমের শাওয়ার নিয়ে নিচে খাবার খেতে গেল। সকলে আছে তে নেই। সে একবার রান্নাঘরে চাইল, সেখানেও দেখতে না পেয়ে চেয়ারে বসতে বসতে জিজ্ঞাসা করলো দেখে দেখতে পাচ্ছি না ও কোথায়, খাবে না? কাজের বউ দাঁত কেলিয়ে বলল আপামনি তো কোন সব খাইয়ে নিজের ঘরে পড়তে বসে, হ্যাঁ নাকি পরীক্ষার রুটিন দিছে। জাঙ্কুক আর কিছু বলল না, নিজের খাওয়াতে মনোনিবেশ করলো। খাওয়া শেষে নিজের রুমে চলে গেল। ঘড়ির কাঁটা 11:30। তে এখনো রুমে আসেনি। হাসপাতাল থেকে আসার পর তের সাথে জাঙ্কুকের দেখা হয়নি। এত রাত হয়েছে, এখনো এই মেয়ের হদিশ নেই। জাঙ্কুক দরজার সামনে দাঁড়ালো, তারপর গলা উঁচিয়ে কাজের বউকে ডেকে বলল যা 1 কাপ কফি দিয়ে যা। আর তোর আপামনি কোথায় রে? আপামনি হের ঘরে, মনে হয় পড়তাছে। গিয়ে বলবি এখন রুমে এসে ঘুমাতে, কালকে যেন আবার পড়ে। ও আল্লাহ ভাইজান, আপনি জানেন না আপামনি কইছে পরীক্ষার কয়দিন এই রুমে ঘুমাবে না।
জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলল। সময় বহমান, কারোর জন্য অপেক্ষা না করে সে তার নিজস্ব গতিতে নিজস্ব ইচ্ছেতে চলতে থাকে। তেমনি ভাবেই সময় গড়িয়েছে, পেরিয়েছে কিছুদিন। তীর পরীক্ষা শুরু আগামীকাল। এরই মধ্যে তে আর জাঙ্কুকের সম্পর্কে কোনো উন্নতি ঘটেনি, তবে বলা যায় অবনতি ঘটেছে। সেদিন রাতে কাজের বোর্ড থেকে কথাগুলো শুনে জাঙ্কুক গিয়েছিল তের নিকট। তে ঘুমের ভান ধরে মরার মতো পড়েছিল, কোনো সারা শব্দ করেনি। জাঙ্কুক কিছু বলেনি, শুধু শান্ত চোখে চেয়ে চলে এসেছে। এরপর থেকে চলছে দুজনের নীরব এড়িয়ে চলা। তাদের দেখা হওয়ার একমাত্র স্থান হলো ব্রেকফাস্ট টেবিল। এছাড়া তারা একে অপরের মুখ দর্শন করতে পারে না, মূলত তাদের সময় মিলে না। তে যতটা পারছে নিজেকে গুটিয়ে রাখে। আগামীকাল তের পরীক্ষা শুরু। তার প্রস্তুতি ভীষণ ভালো হলেও সে খুবই বিচলিত। আজ জাঙ্কুক তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। খাবার টেবিলে সকলে খেতে বসেছে। রয়েছে তে আর জাঙ্কুকের বাবাও। আরএম তেকে উদ্দেশ্য করে বলে উঠল, কাল কয়টায় পরীক্ষা তোমার? তে প্রতি উত্তর করলো, সকাল 10টায়। আরএম তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, পরীক্ষার কয়েকদিন তুমি ওকে হলে দিয়ে এসো। আসার সময় বাড়ির গাড়ি করে চলে আসবে। জাঙ্কুক কিছু বলার আগে তে ধর পড়িয়ে বলে ওঠে, আমি একাই যেতে পারবো চাচ্চু। আরএম ঘোর বিরোধিতা জানালেন। ধমক দিয়ে বলে উঠল, অতদূর তুমি একা যাবে? মাথা খারাপ। সকালে জাঙ্কুক দিয়ে আসবে, আর পরীক্ষা শেষে গাড়ি অপেক্ষা করবে, সে গাড়িতে চলে আসবে। আরএম নিজের কথা শেষ করে চলে গেল। রয়ে গেল তে আর জাঙ্কুক। জাঙ্কুক সব শুনলো, মুখে কিছু বলল না। তে জোড়া চোখে কয়েকবার দেখে নিল জাঙ্কুককে, তারপর শ্বশুর করে চলে গেল নিজের কক্ষে। জাঙ্কুক গাড়ি নিয়ে অপেক্ষা করছে তের জন্য। তে কলেজ ড্রেস পরে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো। জাঙ্কুকের কাছে তেকে আজকে একদম বাচ্চা লাগছে। মনে মনে আড়ালো বাচ্চা বউ। তে এসে বসেছে ড্রাইভিং সিটের পাশে। তার চোখ এবং মন দুটোই বইয়ের পাতা নিবিষ্ট, যেন ইহজগতে আর কিছু নেই তার চারপাশে, শুধু সে আর তার বই একমাত্র উপকরণ এই পৃথিবীতে। জাঙ্কুক গাড়ি চালানো শুরু করলো। 30 মিনিটের মাঝে তারা হলে পৌঁছায়। তেকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে আসে তার বান্ধবী জিমিন। এসে রাজ্যের গল্প জুড়ে দেয়। জাঙ্কুক গাড়ির কাছ নামিয়ে তাকিয়ে দেখছে। তে এ পর্যায়ে থামিয়ে দিল জেমিনকে। এগিয়ে গেল জাঙ্কুকের দিকে, মাথা নিচু করে বলে উঠল, ধন্যবাদ, যাচ্ছি আমি। জাঙ্কুককে কিছু বলার সুযোগ না দিয়ে জেমিনকে নিয়ে চলে যায় ভেতরে। জাঙ্কুক তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গাড়ি ঘুরিয়ে নিজেও চলে গেল। তের পরীক্ষা শেষের দিকে, আর দুটো বাকি। এখন সে অনেকটাই নিশ্চিন্ত আর মুক্ত পাখি। দুটো এক্সাম হয়ে গেলে সে প্যারামুক্ত। তে প্রতিদিন সকালে জাঙ্কুকের সাথেই যায়, তবুও তাদের মধ্যে একটা বাক্য বিনিময় হয় না, যেন দুজন নীরব যুদ্ধে নেমেছে। রুমের দূরত্বের সাথে বেড়েছে তাদের নিজেদের দূরত্ব। তে খুশি হয় সে নিজের কাজে সফল হয়েছে। আর মাত্র কিছুদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেলে সে চলে যাবে এ বাড়ি থেকে। লোকটাকে চিরতরে মুক্তি দিয়ে যাতে নিজের ভালোবাসা মানুষের সাথে সুখে সংসার বাঁধতে পারে। সে কারো জীবনের তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না, আর চায় না নামমাত্র সম্পর্কে কাউকে বেঁধে রাখতে। দিনটি শুক্রবার। বিকেল থেকে আকাশে মেঘ করেছে। সাদা মেঘগুলো ধূসর বনে রূপান্তরিত হয়েছে। বাতাস ছড়িয়েছে মৃদু। ঝড়ের আগে এই মুহূর্ত তীর ভীষণ প্রিয়। সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছাদে। ঠান্ডা তাজা হাওয়া ছুঁয়ে দিল তীর তনুমন। তে চোখ বন্ধ করে উপভোগ করতে থাকলো। বিন্দু বিন্দু পানি কণা এসে ভিড় জমায় তের মুখে। আস্তে আস্তে বৃষ্টি কণা বড় হয়, ঝমঝমিয়ে নামে ধরত্রীতে। তে নড়ে না, সেখানে ঠায় দাঁড়িয়ে রয়, দুহাত মেলে। নিমিষেই ভেজে দেয় তের শরীর। তের মধ্যে কোনো উল্লাস নেই, নেই কোনো বৃষ্টিতে ভেজার আনন্দ। সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, শুধু আকাশ পানে চেয়ে বোঝাপড়া করছে নিজের সাথে। তখনই দূর থেকে ভেসে আসলো কুশলী আওয়াজ, উচ্চ স্বরে তবে ঠান্ডা আওয়াজ, অসময় বৃষ্টিতে ভিজছো কেন? তে চট করে চোখ খুললো। তড়িৎ গতিতে পিছনে তাকালো, দেখতে পেল জাঙ্কুককে। ধীরে ধীরে মাথাটা আবার ঘুরিয়ে সামনে তাকালো। জাঙ্কুকের যেন মেজাজ চটে গেল। মুহূর্তেতে নিজের হাতে টান অনুভব করলো, কেউ তার হাত ধরে ঘুরিয়ে সোজা করেছে। তে তা সামলাতে না পেরে হুমড়ে খেয়ে পড়ে জাঙ্কুকের বুকে। নাক ও কপাল গিয়ে ঠেকে শক্তপোক্ত বুকে। তে চোখ খিচিয়ে নেয়, বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে জাঙ্কুককেও। তে মাথা তুলে তাকায়, দেখতে পায় জাঙ্কুকের লাল হয়ে যাওয়া চক্ষুদয় শিরে উঠেতে। তখনই জাঙ্কুক নিজের হাতের বাঁধন শক্ত করে চেপে ধরে তেকে। ব্যথা ছটফটিয়ে উঠেতে জাঙ্কুক ভুরুক্ষেপ করে না, কণ্ঠে তেজ ও ছাঁচ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কি সমস্যা? আমাকে এড়িয়ে যাচ্ছ কেন এভাবে? বৃষ্টির পানি ভিজিয়ে দিয়েছে তের পুরো দেহ। ঝড় ও বাতাসে কেঁপে উঠছে তের দেহ পলক। শরীরের সাথে কাপড় লিপটে গেছে, কাঁপছে তিরতির করে তার অধর। তে হাত মুচড়ামুচড়ি করে, ছাড়া পাওয়ার জন্য বেকুল হয়। জাঙ্কুক তের বাহু ধরে তাকালো, সন্নিকটে উঁচু করে নিয়ে আসে। তারপর আগামীতে স্বরে জিজ্ঞাসা করলো, তে রাগিও না আমায়। আমার রাগ সামলাতে পারবে না তুমি এখন। কী ছিল কথাটা কে জানে?
তে জাঙ্কুকের দিকে চাইলো, তারপর ধপ করে নিভে গেল। কোনো রকম মিনমিন করে বলল, ছাড়ুন, আমি ঘরে যাব, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি আমি। শান্ত শীতল অথচ গম্ভীর কণ্ঠস্বর। তে এবার বেশ ছটফটে উঠলো ছাড়া পাওয়ার জন্য। হাত পা ছুলো, কোনোভাবে ছাড়া না পেয়ে চিল্লিয়ে বলে উঠলো, ছাড়ুন বলছি, ঘরে যাব আমি। এভাবে একটা মেয়েকে ধরে আছেন, লজ্জা করে না? জাঙ্কুক 1 ইঞ্চিও নড়ল না, সেভাবেই দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে বলল, বউকে ধরতে আবার কিসের লজ্জা? ধাক করে কেঁপে উঠল তের কিশোরী বক্ষস্থল। আবার মুহূর্তে একরাশ বিশ্বাস ছুঁয়ে গেল। নিজের বেপরোয়া ভাবনা অনুভূতিকে লাগাম টানিয়ে বলে উঠল, শুধু নাম মাত্র বউ, এই নামের সম্পর্ক নিয়ে উদ্গ্রীব হবেন না। খুব শীঘ্রই আপনাকে আমি সব ফিরিয়ে দেব, মুক্তি দিয়ে দেব আপনাকে। জাঙ্কুক এক নজর তাকালো তের সর্বাঙ্গে। শরীরের সাথে লেপটে যাওয়া কাপড়ে শরীরের ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। বৃষ্টির পানি কপাল ছুঁয়ে অধর বেয়ে গলায় গিয়ে ঠিকছে। তিতির করে কেঁপে যাচ্ছে পাতলা গোলাপি অধর। জাঙ্কুক তের বাহু ছেড়ে দিয়ে অধর ধরে উঁচিয়ে উপরে তার মুখোমুখি আনলো। দুজনের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চি। তের সর্বশৈলে বিদ্যুৎ বয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকালো জাঙ্কুকের দিকে। হঠাৎ এত ঘনিষ্ঠ হয় যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে সেভাবেই নির্বাক নির্বিকার হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক আরও কাছে টানলো। দূরত্ব যতটুকু ছিল সেটাও খুঁজিয়ে নিল। তের একদম মুখের সম্মুখে তার নিজের মুখ আনলো। দুজনের দূরত্ব খুবই ছুঁই ছুঁই। একজনের নিঃশ্বাস আসছে পড়ছে অন্যের মুখে। তে যেন নিঃশ্বাস নেওয়া ভুলে গেছে। জাঙ্কুক সেভাবেই বলে উঠল, নাম মাত্র বউ, তুমি কি কাজের বউ হতে চাচ্ছ? দুজনের মুখশ্রী অধর এতই কাছে ছিল যে কথা বলতে টুকটাক ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। তে হৃদয়ে ঝড় বয়ে গেল, অজানা অনুভূতিতে সিক্ত হলো। চোখ খিচে বন্ধ করে নিল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। নিজেকে সামলাতে অজান্তে এক হাত চলে গেল জাঙ্কুকের বুকের উপর। জাঙ্কুকের বুকের অস্বাভাবিক হৃদস্পন্দনে তে ফেরে ঘাবড়ে গেল। চট করে চোখ খুলে হাত নামাতে নিলে জাঙ্কুক ধরে ফেলে। নিজ হাত দিয়ে তের হাত চেপে ধরে রাখে তার বুকের উপর। তে মুচড়ে গেল। নিজের শরীরে সমস্ত ভার ছেড়ে দিল সামনের পুরুষের উপর। সুপুরুষ লোকটি আগলে নিল, কিন্তু ছাড়লো না। সেভাবে আবার বলল, ছোট মাথায় কি খিচুড়ি পাকিয়েছে বলো? কি থেকে মুক্তি দেবে আমায়? এখান থেকে যে আর মুক্তি নেই, না আমার না তোমার। তের কানে কিছুই ঢুকছে না। প্রথমবার কোনো পুরুষের সঙ্গে স্পর্শে এসে তার নাজেহাল অবস্থা। তার উপর পুরোটা অনাকাঙ্ক্ষিত, মানুষটা অনাকাঙ্ক্ষিত। তে কথা বলতে পারছে না। কথা বললেই তার অধর ছুঁয়ে যাবে সামনে লোকের অধরে। সে একটু মাথা সরাতে চাইল, কিন্তু জাঙ্কুক দিল না। সেই সাথে ব্রেসে বৃষ্টির প্রকোপ। তে সেভাবে কোনো রকম করুণ সুরে থেমে থেমে উচ্চারণ করলো, যেতে দিন প্লিজ, আমার দম বন্ধ লাগছে, মরে যাব। মরে যাও, তবে আমার স্পর্শেই মৃত্যু হোক, তোমার আদরে মৃত্যু। তে ছটফট করলো। জাঙ্কুক আবার বলে উঠলো, আরও ইগনোর করবে? তে এবার তাকালো জাঙ্কুকের দিকে। বোঝার চেষ্টা করছে লোকটা কী চায়, কিন্তু মাথা তাকে ভাবতে দিল না। মস্তিষ্ক বলে গেল, এই লোকের থেকে তোর এখন দূরত্ব প্রয়োজন, না হলে তোর মরণ নিশ্চিত। তে অজান্তেই মাথা ডানে বামে নাড়ালো। জাঙ্কুক কিছুটা দূরত্ব দিল এবার দুজনের মাঝে। তে ফোঁস করে আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে নিল। জাঙ্কুক এখনও ছায়নি তেকে, ওদের পেঁচিয়ে রেখেছে। সেভাবে আবার বলল, আজকে আমাদের রুমে শিফট করবে, বুঝেছো? তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যেন তার চিন্তা শক্তি লোপ পেয়েছে। জাঙ্কুক ছেড়ে দিল তেকে। ওকে রুমে যেতে বলে নিজে ডানে বামে না তাকিয়ে চলে গেল। তে হতবিম্বল বিমর হয়ে পড়ে রইল কিছুক্ষণ। যখন একটু স্বাভাবিক হলো, লজ্জায় মুখ ঢেকে ফেললো। মস্তিষ্ক জুড়ে হানা দিল নানান চিন্তা, লজ্জার সাথে দ্বিধাদ্বন্দ্ব। সেই নাজুক অবস্থায় জাঙ্কুককে কি বলেছে কিছু মনে রাখেনি তে, বরং তার পালিয়ে বেড়ানো আরও বেড়েছে। লজ্জায় নাকি সংশয় কে জানে। সে জাঙ্কুকের সামনে তো দূর, নিজের রুম থেকেই বের হয়নি, আর নিচে খাবার খেতে অবধি যায়নি। কাজের বউ ডাকতে আসতে না করে দিয়েছে, তার খিদে নেই। কাজের বউ কিছুক্ষণ বাঁকা নজরে চেয়ে বলে, আপনিও ঝগড়া হয়েছে নি? ভাইজানও খায় না, আপনিও খাবেন না? তে প্রতি উত্তর করেনি। কাজের বউ চলে গেল। তে ভাবতে থাকে, তার উপর কি রেগে আছে? আজ তো ও ঘরে শিফট হতে বলেছিল, কিন্তু তার যেতে যে লজ্জা লাগছে। এই লোক কি বোঝে সেটা নিয়ে। তে আর কিছু না ভেবে বের হলো রুম থেকে। জাঙ্কুকের রুমের সামনে গিয়ে থেমে গেল। দরজা আটকানো, ভিতর থেকে লাগানো কিনা চেক করতে মৃদু ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা, কিন্তু ঘরের ভিতর খুটখুটে অন্ধকার। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এই লোক, ভেবে কিছুটা অবাক হলো তে। এমনি হলে তো মাঝরাত পর্যন্ত কাজই করে যায়। আজ ঘুমিয়েছে বলে বিরক্ত করতে চাইল না সে। দরজা আটকে চলে আসতে নিলে শুনতে পায় জাঙ্কুকের মৃদু কণ্ঠস্বর, পানি। তের মনটা কেমন খসখস করলো। সে ফিরে যায় রুমে। লাইট জ্বালালে উজ্জ্বল হয় রুম। দেখতে পায় জাঙ্কুক শুয়ে আছে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। তে এগিয়ে যায়, পানির গ্লাসে পানি ঢেলে মৃদু স্বরে ডাকে, এই যে পানি, শুনছেন?
জাঙ্কুকের থেকে সারা শব্দ না পেয়ে তে তার বাহু ধরে ঝাঁকি দিতে গেলে অবাক হয় জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আতকে উঠেতে তড়িঘড়ি করে হাত ছোঁয়া জাঙ্কুকের কপালে, গালে ও গলায় মারাত্মক মাত্রায় জ্বর এসেছে। তে ভীষণ বিচলিত হয়, জাঙ্কুককে ধরে পানি খাওয়ায় প্রথমে, তারপর কাবার্ড খুলে ফার্স্ট এড বক্স থেকে থার্মোমিটার বের করে। জাঙ্কুকের জ্বর দেখে 104 ডিগ্রি তাপমাত্রা। বিকালে বৃষ্টিতে ভেজার ফলে হয়েছে নিশ্চয়ই। নিজেকে অপরাধী মনে হলো তের। এত রাতে কাউকে ডাকবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলো, কিন্তু পরক্ষণেই দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে দ্রুত একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দেয়। জাঙ্কুকের কোনো হুঁশ নেই, সে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। তে জাঙ্কুকের মাথার পাশে বসে জলপট্টি দিতে থাকলো। নিস্তব্ধ শীতল রাতে সবাই যেখানে ঘুমে কুপকাত, সেখানে তে ব্যস্ত অসুস্থ রোগীর শিওরে। জাঙ্কুকের জ্বর কিছুটা নেমেছে, তবে এখনো পুরোপুরি নামেনি। পুরোপুরি না নেমে যাওয়া পর্যন্ত তে শান্তি হচ্ছে না। সে তখন থেকে স্থির হয়ে বসে আছে জাঙ্কুকের মাথার কাছটায়। এক রাতেই কেমন চোখ মুখ শুকিয়ে গেছে। অবশেষে মধ্যরাতে জ্বর নেমেছে, কিন্তু পুরোপুরি না। জাঙ্কুক একটু একটু করে চোখ খুলে জাঙ্কুককে উঠতে দেখে তে ব্যস্ত কণ্ঠে শোধালো, কি হয়েছে? খারাপ লাগছে? আমি কি চাচুকে ডাকবো? জাঙ্কুক নিজের দুর্বল হাতে আঁকড়ে ধরে তের হাত। জ্বরে আক্রান্ত দুর্বল কণ্ঠে বলে ওঠে, শান্ত হও, আমি ঠিক আছি, ভালো লাগছে আমার এখন। তে শান্ত হয় না, তার উদ্বেগ আরও বাড়ে। হাত বাড়িয়ে কপাল গাল ছুঁয়ে তাপমাত্রা মাপতে যায়। তাপমাত্রা আগের থেকে কম, তবে দুর্বল লাগছে। তে বলে ওঠে, কিছু লাগবে আপনার? ক্ষুধা লেগেছে, একটু অপেক্ষা করুন, আমি দেখছি রান্নাঘরে কে আছে। তে ব্যস্ত পায়ে উদ্বিগ্ন হয়ে নিচে গেল। ফিরে এলো 10-12 মিনিট পর। দেখতে পায় জাঙ্কুক হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। তে বেডসাইড টেবিলে স্যুপটা রাখলো। জাঙ্কুক তের উপস্থিতি বুঝে চোখ মেলে তাকায়। তে বসে জাঙ্কুকের পাশে বাটি থেকে একটু একটু স্যুপ নিয়ে ফু দিয়ে খাইয়ে দিচ্ছে জাঙ্কুককে। জাঙ্কুক কয়েক চামচ খেয়ে আর খায় না। তেও আর জোর করে না। তে তাকায় জাঙ্কুকের দিকে, যে এই মুহূর্তে তের দিকে তাকিয়ে আছে। তে আবার জাঙ্কুকের কপালে হাত দেয়। জ্বরটা মোটামুটি কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। হাত সরাতে নিলে জাঙ্কুক ধরে ফেলে। তে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু লাগবে আপনার? জাঙ্কুক বলে ওঠে, ঘুমাবো। হ্যাঁ, শুয়ে পড়ুন, ঘুমান, একটু ভালো লাগবে। তের কথা শেষ হওয়ার সাথে সাথে তাকে টেনে নিজের পাশে শুয়ে দেয় জাঙ্কুক। ঘটনার আসম্মিকতায় অবাক নির্বাক বিমূঢ় হয় তে। তেকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক তার শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। লাইট নিভিয়ে দিয়ে পেছন থেকে তের পেটে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি ঘুমাও, কাল তোমার পরীক্ষা আছে। রাত জেগে স্বামী সেবা করলে পরীক্ষা দিবে কিভাবে? ঘুমাও একটু। তের কথা যেন দলা পাকিয়ে গেছে। জাঙ্কুকের শরীরের উত্তাপ তের শরীরেও ছেয়ে গেছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস এসে পড়ছে তের কানে। চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। জোরে জোরে নিঃশ্বাস নেয় তে। ছটফটিয়ে উঠে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে ওঠে, আমি রুমে গিয়ে ঘুমাবো, ছাড়ুন। তুমি নিজের রুমেই আছো। তের শরীরে শিহরণ বাড়িয়ে দিতে জাঙ্কুক এবার মুখ গুঁজে দিল তের চুলে। তারপর মাদক কণ্ঠে বলে উঠল, ঘুমিয়ে পড়ো, আমাকেও ঘুমাতে দাও। তে গাঢ় হয়ে পড়ে রইল সেভাবেই। নিঃশ্বাসও যেন নিতে ভুলে বসেছে। সেভাবেই পড়ে রইল বাকি রাত। কেউ যেন তার হৃদস্পন্দন আটকে রেখেছে। পরের দিন সকালবেলা রোদের উজ্জ্বল তীর্য কালো জাঙ্কুকের মুখের উপর পড়লে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায় বদ্ধ রুমের চারদিকে, তারপর ঘড়ির দিকে চোখ মেলে তাকায়। সকাল 11:45। দু হাতের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করে সে। সারা শরীর কেমন মেজমেজ লাগছে। কিছুক্ষণ বসে থেকে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর নিচে নেমে যায়। জিন এগিয়ে গিয়ে জাঙ্কুকের মাথায় ব্যস্ত হাত ছুঁয়ে দিল। নিচে নেমেছিস কেন? আমি যেতাম এখন খাবার নিয়ে। কিভাবে জ্বর বাঁধালি বলতো? ঠিক আছে, আমি এখন জ্বর নেই আর। আয় কিছু খেয়ে নে। জাঙ্কুক নাকচ করলো, তারপর কিছু না বলে বেরিয়ে গেল। তের আজকে শেষ পরীক্ষা ছিল, মাত্রই সবাই বের হয়েছে। কলেজ গেটের সামনে এগোতে দেখতে পায় জাঙ্কুক অপেক্ষা করছে তার জন্য। জাঙ্কুক তেকে আসতে দেখে সাথে সাথে তের সামনে গিয়ে তের হাত ধরে তেকে গাড়িতে বসিয়ে বাড়িতে আবার নিয়ে আসে। তখন নিস্তব্ধ রাত, চারদিকে খুটখুটে অন্ধকার। অন্ধকারের মাঝে প্রাণপণে দৌড়ে যাচ্ছে তে, কিন্তু রাস্তা যেন ফুরোচ্ছে না। বারবার ঘুরে ফিরে একই জায়গায় এসে আটকে যাচ্ছে। চারদিকে মানব জীবনের কোনো অস্তিত্ব নেই। এ যেন গোলক ধাঁধা। ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা বিশ্রী হাসির শব্দ। তোর রেহাই নেই, তোকে আমি ধরে মেরে ফেলবো, তোর রেহাই নেই। তে প্রাণপণে ছুটে চলেছে, তবু সে রাক্ষসে দানব লোক আঁকড়ে ধরে তেকে। জোরে চিৎকার দিয়ে উঠে বসে তে।
কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে, ছেড়ে ছেড়ে নিঃশ্বাস বেরোচ্ছে। তের চিৎকার শুনে আসে জাংকুক। তে জাংকুককে দেখে জড়িয়ে ধরে, পাগলের মতো বলে ওঠে, কোথায় চলে গিয়েছিলেন আমাকে রেখে? আমাকে নিয়ে যেতে এসেছিল ও, আমাকে মেরে ফেলবে। ও আবার এসেছিল। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দেয়। তে জাংকুকের বুকের মধ্যে বিড়বিড় করছে। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, কেউ নেই এখানে, এটা শুধু তোমার স্বপ্ন ছিল, আমি এখানেই আছি, কিছু হবে না তোমার, শান্ত হও। পরের দিন তে হাঁটু জোড়া গুটিয়ে নিয়ে তার উপর মাথা রেখে নিঃশব্দে বসে আছে। দরজা ঠেলে প্রবেশ করে জাংকুক। খাবে না? আসো, খাবার খাবে। তে ধীরে ধীরে মুখ তোলে, চোখে কোনো অভিব্যক্তি নেই। আমাকে ডিভোর্স দিয়ে দিন। জাংকুক যেন শুনিনি, এমন করে তের হাত ধরে বলে ওঠে, ওঠো, খাবে চলো। আপনি শুনতে পাননি? আমি বলেছি ডিভোর্স দেন আমাকে। জাংকুক যেন খেই হারালো আর এক সপ্তম আকাশে উঠল। হাতের কাছে ফুলদানিটা ধরে সজোরে আছাড় মারে। তে কেঁপে ওঠে খানিক। জাংকুক রুম জুড়ে পায়চারি শুরু করে, যেন নিজেকে ঠান্ডা করার অদম্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা সম্ভব হয় না। হুট করে এগিয়ে আসে তের দিকে। তে ভয়ে দু হাতে ভর দিয়ে পিছিয়ে যায় ক্ষণিক। জাংকুক এসে তের বাহু ধরে টেনে নিচে নামায়, তারপর গম্ভীর গলায় বলে ওঠে, কি বললে? আবার বলো। তে ভয়ে ছিটিয়ে গেল, কিন্তু দমল না। আমাকে ডিভোর্স দিন। তে নিজের হাতে চাপ অনুভব করলো, ব্যথায় চোখ মুখ কুঁচকে আপত্তিতে নিয়ে বেরিয়ে এলো। তার মুখ থেকে করুণ চোখে তাকালো জাংকুকের পানে। জাংকুকের আগে লাল হওয়া চোখ নিয়ে তাকালো তের দিকে। নাটক করছো? বিয়ে তোমার কাছে ছেলে খেলা মনে হচ্ছে? এটা ছেলে খেলাই। আপনি সারা জীবন আমার সাথে কম্প্রোমাইজ করে যাবেন এটা হয় না। আপনার ভালোবাসাও পূর্ণতা পাওয়া উচিত। মানে? আমি জানি আপুর ব্যাপারে। কি জানো? এই যে আপনারা একে অপরকে ভালোবাসেন, আমার জন্য আপু কষ্ট পাচ্ছে। তুমি জানো আমি তাকে ভালোবাসি বা অন্য কিছু? তোমায় আমি কিছু বলেছি? আমার তো মনে পড়ছে না। কি হলো বলো। যদি কোনো কারণ ছাড়া হাওয়ায় তীর ছুঁড়ে বলে থাকো কথাগুলো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তে একটু চমকে গেল, নিজেকে গুটিয়ে নিল খানিক, তারপর নিচু গলায় মাথা নিচু করে জানিয়ে দিল সবকিছু। নিজের সন্দেহ, ডোটানা, ভুল বোঝাবুঝির কথা। জাংকুক সব শুনে একটা নিঃশ্বাস ছাড়লো। তার চোখে একরাশ বিস্ময়, বিরক্তি নিয়ে বলল, তার মানে তুমি তোমার পরীক্ষার আগে এই তুচ্ছ কারণে আমার থেকে দূরত্ব নিয়েছিলে? তে ধীরে ধীরে মাথা ঝাঁকালো, তার দৃষ্টি নত। হঠাৎ করে যেন কোনো পূর্ব সংকেত ছাড়াই জাংকুক মুখ গুজে দিল তের গলার ভাঁজে। নিঃশ্বাস যেন তের গলায় এসে আটকে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে ধুকভুক করছে। তারপর অনুভব করলো নরম ভেজা অধর ছুঁয়ে যাচ্ছে তার কিবা দেশে। একটা, দুটো, তিনটে, পরপর কয়েকটা ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। তে চোখ খিচে বন্ধ করে নিল, হাতে মুঠো করে আঁকড়ে ধরলো জামার অংশ। ছটফটিয়ে উঠল ছাড়া পাবার জন্য, কিন্তু সুঠম দেহের পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শুধু ছটফটিয়ে গেল। এক অসহায় আবদ্ধতা, কিন্তু সেই ছোট নরম ভালোবাসার পরশ পরবর্তীতে রূপ নিল মৃদু কামড়ে। তে ব্যথায় তার অধর ভেঙে আসলো, মুখ থেকে নিঃসৃত হলো চাপা শব্দ, চোখের কোণে পানি চলে আসে। জাংকুক থামে, তবে এখনো মুখ গুজে আছে তার নরম গিবাদেশে। তারপর চোখ তুলে তাকায়, মুখ তুলে নিয়ে আসে তের কানের কাছে। শান্ত স্থির অথচ এক ধরনের দখলদারি মেশানো হাসকি স্বরে বলে ওঠে, এটা আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবার শাস্তি। তারপর পুরুষালী অধর ছোঁয়ায় তের কানের লতিতে। তার ছোঁয়াতে তের ভেতর কেঁপে ওঠে। সে যেন বন্দী হয়ে আছে এক অদৃশ্য খাঁচায়, অনবরত মুচড়ামুচড়ি করে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না। জাংকুক বাহুবন্ধনে আর একটু কাছে টানলো তেকে, কানের লতিতে কয়েকটা ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে নিজের দাঁতের স্পর্শ দিল। তে এবার খামচে ধরলো জাংকুকের শার্ট। জাংকুক তার উত্তপ্ত নিঃশ্বাস ফেললো তের কানে গলায়, তারপর কানে কানে বলল, আর এটা আমাকে কিছু না জানিয়ে কোনো প্রশ্ন না করে আমাকে ভুল বোঝার শাস্তি। তের কম্পমান শরীরের তাপমাত্রা বাড়ল বুঝি, এলোমেলো হলো সে। জাংকুক থেমে গেল, তবে ছাড়লো না তেকে। সেভাবেই গম্ভীর খড়খড়ে কণ্ঠে বলে ওঠে, আমি মেরুদণ্ডহীন না, আর না আমার ইচ্ছের বিরুদ্ধে কখনো আমাকে দিয়ে কিছু করাতে পেরেছে কেউ। একটু থামলো জাংকুক, তারপর মাথা তুলল, তের চোখে চোখ রাখলো। তে সেই চোখে চাইতে পারল না, নামিয়ে নিল। জাংকুক সেই নিচু মুখশ্রীতে তাকে আবার বলে ওঠে, তুমি যার কথা বলছো আমি তাকে কখনো বন্ধুর থেকে বেশি কিছু ভাবিনি। ও যদি বন্ধুত্বের থেকে বেশি কিছু ভেবে থাকে, দ্যাটস নট অফ মাই বিজনেস। তে এবার চাইলো জাংকুকের দিকে, তার ভেতরটা কেমন অস্থির লাগছে। জাংকুক আবার বলল, তোমাকে বিয়ে করার ব্যাপারটা একদম আনএক্সপেক্টেড ছিল,
সত্যি, তবে ফোর্স ছিল না, কারো ফোর্সের ধার ধারি না আমি শুধু যে সময়টা নিতে চাচ্ছিলাম সেটা পাইনি। সব অনেক তাড়াতাড়ি হয়েছিল আর পরিস্থিতিও অনুকূল ছিল না, কিন্তু সেই পরিস্থিতিতেও আমি চেয়েছি বলেই এই বিয়ে হয়েছে। তাই নেক্সট টাইম আর কখনো যদি তোমার মুখে ডিভোর্স, মুক্তি অথবা দূরে যাওয়ার ফালতু কথা শুনি, একদম মেরে ফেলবো। এত ধৈর্য আমার কখনোই ছিল না। তোমার সাথে পরিচয় না হলে জানতামই না আমি এত ধৈর্যশীল। তাই এসব ইউজলেস কারণে আমার ধৈর্যের পরীক্ষা নিও না, পরেবার শাস্তি এত মধুর হবে না। জাঙ্কুক তের কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দেয়। তে আবেশে চোখ বন্ধ করে ফেলে। তে জাঙ্কুকের বুকে হাত রেখে সরে আসে হালকা। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসে। এবার একটু সিরিয়াস হয়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেভাবেই হোক আমরা একটা সম্পর্কে জড়িয়েছি। আমি চাই এই সম্পর্ককে সুযোগ দিতে। তোমারও সেটাই করা উচিত। নিজের জিনিস আদায় করে নেওয়া উচিত, তার প্রতি যত্নশীল হওয়া উচিত। তুমি আমি সারা জীবনের জন্য বেঁধে গেছি এক বাঁধনে। এই বাঁধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। আমি এই কথা বলছি কারণ এটাই শেষ। এরপর সব বলবো না আর, বোঝাবো। তোমার স্বামী মান ভাঙাতে অক্ষম। নিজের মতো সব করতে পছন্দ করি, সেটা তোমার পছন্দ নাও হতে পারে। তাই আজ সব পরিষ্কার করছি। এরপরে কিন্তু এই সুযোগ আর পাবে না। তে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, যেন সে বাকশূন্য হয়ে গেছে। জাঙ্কুক তেকে সেখানে সেভাবে রেখে চলে যায় বাহিরে। আলো অন্ধকারের সংমিশ্রণে ধরণীতে নতুন প্রহর নেমেছে। রাস্তার পাশে জ্বলে ওঠা স্ট্রিট ল্যাম্প জানান দিচ্ছে এই প্রহরের নাম সন্ধ্যা। তের আপাতত পড়াশোনা নেই। পরীক্ষার শেষে তার সময় কাটছে অলস ভঙ্গিতে। দুপুরবেলা ছোটমার সাথে তার মান অভিমানের পালা শেষ হলে পুরোটা বিকেল ছোটমার গা ঘেঁষে বসেছিল সে। একটু আগেই রুমে ফিরেছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এক কাপ চা নিয়ে পা বাড়ায় বেলকনির দিকে। কতটা সময় কেটে যায় সে জানে না। মেয়েটা দারুণভাবে আকাশপ্রেমী। এদিকে জাঙ্কুক খেয়ে নিয়ে হসপিটাল থেকে ফিরে আসে। রুমে এসে কাউকে দেখতে পায় না। সে ভ্রুক্ষেপও করল না। কাজের বুয়া পানি নিয়ে আসলে জাঙ্কুক প্রশ্ন করে, তোর আপামনি কোথায়? এরই মধ্যে তে বেলকনি থেকে বেরিয়ে আসে। আপনি কখন এলেন? আমি তো বেলকনিতেই ছিলাম। অতপর কাজের বুয়া চলে গেল। জাঙ্কুক তেকে একবার দেখে নেয়, এরপর প্রত্যুত্তর করে, মাত্র এসেছি। তারপর হাতের ইশারায় তেকে কাছে ডাকে। তে মৃদু পায়ে এগিয়ে যায়। জাঙ্কুক টেবিলের উপর আঙুল দিয়ে ইশারা করে তাকাতে তে দেখতে পায় বিশাল বড় একটা ব্যাগ। তে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের পানে। জাঙ্কুক নিজে এগিয়ে যায়। ব্যাগের ভেতর থেকে একে একে বের করে আনে অ্যাডমিশনের বইগুলো। তারপর তের দিকে তাকিয়ে বলল, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে হবে না, পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে আমি ডাক্তারি ছেড়ে রিক্সা কিনে সেটা চালাবো, তখন তুমি হবে রিক্সাওয়ালার বউ। তে ফিক করে হেসে ফেললো। চোখ মুখ উজ্জ্বল হলো। এগিয়ে গিয়ে বইগুলো ধরে খুলে দেখলো। আপনি কি করে জানলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই? বইয়ের মন পড়ার একটা কোর্স করেছিলাম, সেটা থেকে জানতে পারি তুমি কখন কি চাও আর কি ভাবছো, বুঝেছো? জাঙ্কুক শরীর দুলিয়ে ওয়াশরুমে চলে যায়। তে বোকার মতো তাকিয়ে আছে। কথার মানে ধরতে পেরে নিজেও হেসে ওঠে। মন নেচে ওঠে খুশিতে। হৃদয়ে যেন বসন্তের হাওয়া লেগেছে। জাঙ্কুক শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। দেখতে পায় ঘরের কোথাও মেয়েটার ছায়াও নেই। মাথা মুছতে মুছতে বেলকনির দিকে পা বাড়ায়। সেখানটায় টাওয়াল নেড়ে দিয়ে ঘরে প্রবেশ করে দেখে তে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক উন্মুক্ত শৈলে ছিল। হঠাৎ করে তে জাঙ্কুককে এই অবস্থায় দেখে অপ্রস্তুত হয়। চট করে ঘুরে দাঁড়ায়। এতে সামান্য কফি তার হাতের উপর পড়ে জ্বলে ওঠে জায়গাটা। তে কুকিয়ে ওঠে। জাঙ্কুক তের কণ্ঠস্বর শুনে এগিয়ে আসে। লোকটা তখনও খালি গায়ে। তে এবার চোখ মুখ খিচে বন্ধ করে বলে ওঠে, কিছু পরে নিন দয়া করে। জাঙ্কুকের ভুরু কুচকে যায়। হাত বাড়িয়ে টি শার্ট পরে নেয়। তারপর তেকে তাকাতে বলে। তার হাত থেকে কফির মগ নিয়ে টেবিলে রাখে। তেকে বিছানায় বসিয়ে মলম এনে লাগিয়ে দিতে দিতে বলে ওঠে, এভাবে চিৎকার করার কি আছে? আর অপ্রস্তুত হওয়ার কি আছে? তোমার জিনিসে দেখেছো, শুধু সময়ের আগে দেখে ফেলেছো, এই আর কি। তবে ব্যাপার না, একসময় অভ্যস্ত হয়ে পড়বে, কি বলো? তে শীত দ্বারা সোজা হয়ে গেল। লজ্জায় মরি মরি হয়ে মুখ লাল হয়ে উঠল। মাথা নুয়ে ফেললো। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। মনে মনে ভাবছে লোকটা দিন দিন কেমন লাগাম ছাড়া হচ্ছে। রাত তখন 12:30। তে শুয়ে পড়েছে অনেকক্ষণ, কিন্তু জাঙ্কুক প্রতিদিনের অভ্যাসের মতো এখনো কাজ করে যাচ্ছে। তে উঠে বসলো। অতঃপর নিচে নামলো। এগিয়ে গেল জাঙ্কুকের কাছে। অনেক রাত হয়েছে, আসুন শুয়ে পড়ুন। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার একটু দেরি হবে। তে মিহি আদরে কণ্ঠে বলে উঠল, আসুন ঘুমাবেন, বাকি কাজ কাল করবেন। জাঙ্কুক একটু ঝুঁকে গেল।
তের মুখের নিকটে, তারপরে ফিসফিসিয়ে বলল, কি ব্যাপার, স্বামী ছাড়া ঘুমাচ্ছে না বুঝি? আসুন না, অনেক রাত হয়েছে। বউ চায় যখন তাই হোক, সব কাজ পরে, আগে বউয়ের ইচ্ছে। চলেন মহারানী। জাঙ্কুক তের হাত ধরে নিয়ে যায় বিছানায়। দুজনে পাশাপাশি শুয়ে, কিন্তু তাদের মাঝে দূরত্ব। জাঙ্কুকের বোধহয় সেই দূরত্ব পছন্দ হলো না। তেকে ডেকে বলল, তে, আমার বুকে না ভীষণ ব্যথা করছে, কেমন ভারী লাগছে। কি হয়েছে? কিসের ব্যথা? কোথায় ব্যথা করছে? জাঙ্কুক তের হাত ধরে বুকের বাম পাশে রেখে বলে ওঠে, এখানে। তে আরেকটু এগিয়ে দেয় তার মাথা, অন্ধকারে দেখার চেষ্টা করে। তখনই জাঙ্কুক তের হাতে টান দিয়ে বুকে মাথা ফেলে। তে ঘটনার আসাম্যিকতায় অবাক হয় বটে। জাঙ্কুক তের মাথা বুকে চেপে ধরে বলে ওঠে, এবার ভালো লাগছে, আর ব্যথা নেই। তুমি জানো না, বিবাহিত পুরুষদের বুকে বউ না ঘুমালে হার্টের সমস্যা হয়। জেনে শুনে নিজের স্বামীকে অসুস্থ বানাতে চাইছো? তুমি তো ভারী বদ মহিলা। জাঙ্কুকের এমন নাটকীয়তা দেখে নিঃশব্দে হেসে উঠল তে। সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে যাচ্ছে যেন। শিহরণ জাগানো অনুভূতিকে লুকিয়ে তে কণ্ঠে একটু অবাক তার রেশ টেনে বলল, আপনি কি নকল ডাক্তার? এসব উদ্ভট রোগের ব্যাপারে পড়েছেন কোথায়? জাঙ্কুক এবার তের মাথা ছেড়ে তের ওদরে হাত রাখলো, কোমরে চাপ প্রয়োগ করে নিজের দিকে আরেকটু এগিয়ে নিয়ে আসলো। তারপর দু হাতে জড়িয়ে ঘুমন্ত কণ্ঠে বলে ওঠে, তুমি একটু বেশি কথা বলো, ঘুমাও তো। তে আর কিছু বলল না। দম বন্ধ করা অনুভূতি নিয়ে জড় বস্তুর মতো পড়ে রইল জাঙ্কুকের বক্ষের স্থলে। পেটে যেন হাজারো প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। সকালের শান্ত নির্মল আবহাওয়ার মাঝে মাঝে ভেসে আসছে পাখির কলরব। যদিও শহর অঞ্চলে যান্ত্রিক কোলাহলে পাখির সেই শর্তফুর্ত আওয়াজ হারিয়ে গেছে অনেক আগে। তীর চোখ কখন লেগে গেছিল রাতে টের পায়নি সে। ঘুমটা একটু হালকা হতেই নড়ে চড়ে উঠল, কিন্তু নড়তে পারল না, আটকে গেল জাঙ্কুকের বাহুবন্ধনে। এক পলক চাইল ঘুমন্ত জাঙ্কুকের মুখপানে, খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করলো মুখের প্রতিটি অংশ। তীর মনে হলো তার সামনে এই ঘুমন্ত পুরুষটি সবচেয়ে সুদর্শন। ঢুক গিলল একটা, তারপর জাঙ্কুকের হাত সরিয়ে ওঠার চেষ্টা করলো। জাঙ্কুক ঘুমের মধ্যে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল তেকে। তে একটু থেমে গেল, 2 মিনিট পর আস্তে আস্তে সরে আসলো, কিন্তু তার আগে পেছন থেকে খপ করে ধরে ফেলল তার হাত। ঘুম জড়ানো আবেশী কণ্ঠে বলে উঠল, সকাল সকাল বরকে রেখে কোথায় যাচ্ছেন ম্যাডাম? ছাড়ুন, উঠবো আমি। জাঙ্কুক ছাড়লো না, বরং টান দিয়ে তেকে শুয়ে দিল এবং সে আতশোয়া হলো তার উপর। ছোট ছোট ফোলা চোখ দিয়ে ঘিরে নিল তের সকালের কোমল স্নিগ্ধ আবেশিত মুখটি। তারপর ফিসফিসিয়ে বলে ওঠে, সকাল সকাল তোমার এই মুখ দেখা আমার জন্য কাল হয়েছে। তে বুঝলো না কথার মানে, চেয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এবার আরেকটু কাছে ঘেসলো, তারপর আরো ফিসফিসিয়ে উচ্চারণ করলো। একটু অভদ্র হয়ে তে কেঁপে উঠলো। আপনা আপনি নিজের 2 হাত চলে গেল জাঙ্কুকের বুকের উপর, ঠেলে সরাতে চাইলো তাকে। লোকটা শোলে তো যেন খাটি বেঁধে বসেছে সেখানে। তাকে সরানো এখন পৃথিবীর সবচেয়ে মুশকিল কাজের একটা। তে তাকালো না সেই কালো চোখের মনির গভীরে। এদিক ওদিক তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। জাঙ্কুক তের 2 হাত সরিয়ে বিছানা চেপে ধরলো। তে ছটফটে উঠল। জাঙ্কুক নিজের মুখ নামিয়ে নিয়ে গেল তের মুখের নিকটে। হঠাৎ তে থমকে গেল, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। ঠোঁটজোড়া তিতির করে কাঁপছে, নিঃশ্বাস যেন আটকে আছে ভিতরে। জাঙ্কুক সবটাই খেয়াল করলো। বাঁকা আসলো জাঙ্কুক, অধর বাড়িয়ে চুমু খেলো তের কপালে। তে চোখ খুলে চাইল, 2 চোখের মিলন ঘটল। ন্যানো সেকেন্ডের ব্যবধানে জাঙ্কুকের অধর আঁকড়ে ধরল তের গোলাপি উষ্টজোড়া। হুট করে আসা আক্রমণে তে বেহাল হয়ে পড়ে। খামচে ধরে বিছানার চাদর, গাঢ় থেকে গাঢ় হয় অধরের স্পর্শ। জাঙ্কুক যেন মেতে উঠল তের অধরের উন্মাদনায়। তে কোনো প্রতিক্রিয়া করার আগে তার নিঃশ্বাস আটকে এলো, মনে হচ্ছে মরে যাবে, কিন্তু লোকটার ছাড়ার নাম নেই। তে মরার মতো শক্ত হয়ে পড়ে রইল, বেসামাল হলো, বেহাল হলো, ছন্ন ছাড়া হয়ে গেল তার সব কিছু। জাঙ্কুক আরও কয়েক সেকেন্ড পর ছাড়লো তের অধর। ঠোঁট জোড়া আলগা করে ভারী নিঃশ্বাস নিয়ে কোনো রকম বলল, ব্রিথ। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এক ঝটকা জাঙ্কুককে ফেলে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঠোঁট কামড়ে হেসে ওঠে জাঙ্কুক, এক হাত বুকে দিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল। সকালে সেই ঘনিষ্ঠ সময়টুকুর পর তে আর জাঙ্কুকের সামনে আসেনি। জাঙ্কুক আর বেশি খাটায়নি, রেডি হয়ে চলে গেল হসপিটালে। তের মরি মরি অবস্থা, যতবার সকালের দৃশ্যটুকু চোখে ভাসছে, একাই লজ্জা পাচ্ছে, একাই হাসছে, আবার একাই মুখ ঢেকে ফেলছে। সন্ধ্যার একটু পরে জাঙ্কুক আসে। জাঙ্কুককে দেখে তে রান্নাঘরে চলে যায়। জাঙ্কুকের পছন্দ মতো ব্ল্যাক কফি বানিয়ে উপরে আসে। দেখতে পায় জাঙ্কুক এখনো গায়ের কাপড় ছাড়েনি, সেভাবেই বসে আছে। তে গিয়ে
কাপটা এগিয়ে দিল। জাঙ্কুক চাইলো তের দিকে একবার, তারপর কাপটা নিয়ে টেবিলের সাইডে রাখলো। তে কেটে নিয়ে পাশে বসালো। তের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। জড়ানো কণ্ঠে বলে উঠলো, একটু মাথায় হাত বুলিয়ে দাও, ভালো লাগছে না। তের কেমন যেন লাগছে, মনে হলো লোকটা ঠিক নেই। উদ্বিগ্ন হলো, বিচলিত হলো তে। অস্থির হাত গলিয়ে দিল জাঙ্কুকের গভীর চুলে। খুব বেশি ক্লান্ত লাগছে আপনার? শরীর খারাপ লাগছে কি? জাঙ্কুক কিছু বলো না। তের কোমর পেঁচিয়ে মুখ গুজে দিল তের পেটে। তের ঈষৎ কেঁপে উঠল, কিন্তু নড়াচড়া করলো না। সেভাবেই নরম হাতে টানতে লাগলো তের সিল্কি মসৃণ চুল। বেশ কিছুক্ষণ এভাবেই থাকলো জাঙ্কুক। তের মনটা কেমন যেন খসখস করলো। জাঙ্কুকের হৃদয়ে কেমন যেন ব্যথা অনুভব করলো। মনে মনে আওড়ালো, ঠিক আছেন আপনি? কি হয়েছে আপনার? আমি কি করলে আপনার ভালো লাগবে বলুন না। কিন্তু মুখে কিছু বলল না, হাত বুলিয়ে দিতে থাকলো। প্রায় ঘন্টা খানিক পর উঠে বসে জাঙ্কুক। তীর গালে হাত দিয়ে কপালে চুমু আঁকে, তারপর ওয়াশরুমে চলে যায়। পরের দিন সকালে কাল জাঙ্কুক কেমন একটা নিলিপ্ত ছিল, সেটা নিয়ে তে চিন্তিত। মনে কুগান গাইছে। তে পাশ ফিরে চাইল ঘুমন্ত জাঙ্কুকের পানে। গভীর চোখে দেখছিল। তখনই জাঙ্কুক চোখ মেলে তাকালো। দুজোড়া চোখের মিলন ঘটল। তে জাঙ্কুকের গাল ছুঁয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কি ঠিক আছেন? জাঙ্কুক নিলিপ্ত কণ্ঠে বলে উঠল, ঠিক নেই আমি। কি হয়েছে আপনার বলুন না। কেন চিন্তায় ফেলছেন আমায়? জীবন অনেক বড় আর মূল্যবান, সেখানে এসব বিষয় নিয়ে চিন্তা করলে হবে? আমার কাছে সবচেয়ে মূল্যবান আপনি। বাহ, পাক্কা বউ বউ কথা বলছো, কিন্তু আমাকে কি একদম বেঁধে ফেলতে চাইছো? না, নিজেকে ডুবিয়ে দিতে চাইছি সেই বন্ধনে যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না। জাঙ্কুক অপলকভাবে চেয়ে রইল। বাচ্চা মেয়েটার ভারী কথাগুলো শুনে বিস্ময় হলো। কিছু না বলে জড়িয়ে নিল তেকে, গভীরভাবে আবদ্ধ করলো নিজের বক্ষস্থলে। জাঙ্কুক ব্রেকফাস্ট করে হসপিটালে চলে গেল। ফিরে আসতে আসতে তখন বিকেল। আর সে সোজা চলে গেল তের কোচিংয়ে। তে কোচিং শেষ করে বের হতেই জাঙ্কুক তেকে নিয়ে চলে গেল ঘুরতে। কিন্তু সেখানেই ঘটলো ব্যাঘাত। বৃষ্টি শুরু হলো। জাঙ্কুক বেশ চিন্তিত হলো। গাড়িটাও একটু দূরে পার্ক করা, মেয়েটা ইতিমধ্যে ভিজে গেছে। আর এই ঝড় আবহাওয়াতে গাড়ি চালানোর রিস্ক। জাঙ্কুক একটু খোঁজ নিয়ে জানলো সামনে একটা হোটেল আছে। বৃষ্টি তখনও পড়েই যাচ্ছে। তে নিজের গায়ের ওড়নাটা নিয়ে পুরো শরীরে জড়িয়ে নিয়েছে। তবুও জাঙ্কুক নিজের শার্টটা খুলে তের মাথায় দিয়ে দিল। তেকে নিয়ে ছুটলো গাড়ির দিকে। তে কিছু বলতে পারলো না, দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বৃষ্টির পানি আবার শরীরে পড়তেই তে হাসি দিতে শুরু করলো। জাঙ্কুক যতটুকু পারলো তের চুল মুখ মুছে দিতে লাগলো। মেয়েটার অবস্থা জুবুথুবু। জাঙ্কুক গাড়ি টান দিল। 5 থেকে 6 মিনিট পরে গাড়ি থামলো একটা আবাসিক হোটেলের সামনে। তে অবাক কণ্ঠে বলে উঠল, বাড়ি যাব না? এখানে কেন? জাঙ্কুক শুধু প্রতি উত্তর করলো, ওয়েদার বলছে বৃষ্টি আরও বাড়বে, সাথে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় গাড়ি চালানো রিস্ক। তারপর রিসেপশনে গিয়ে একটি বেডরুম বুক করলো তাদের জন্য। তেকে নিয়ে রুমে গেল। জাঙ্কুক বিছানার উপরে বসে টাওয়াল দিয়ে ভিজে মাথা মুছছিল। তে তখনও দাঁড়িয়ে। জাঙ্কুক একবার চাইল তের দিকে, তারপর বলে উঠল, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। এখানে তো এক্সট্রা জামা নেই। তে হাঁসফাঁস করতে করতে বলে উঠল, ওয়াশরুমে বাথরুম আছে, আজ রাতটা ওটা দিয়ে ম্যানেজ করে নাও। তে শুয়ে যেন কেঁপে উঠল খানিক। এদিক ওদিক নজর ঘোরালো, কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। পরিস্থিতি অনুকূল। তে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। প্রায় 40 মিনিট হয়ে গেছে। তের বের হওয়ার নাম গন্ধ নেই। জাঙ্কুক ব্যস্ত পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। তার মাথায় চলল, মেয়েটা কি অসুস্থ হয়ে গেল নাকি? সারা শব্দও নেই। জাঙ্কুক গিয়ে দুটো টোকা দিল ওয়াশরুমের দরজায়, তারপর প্রশ্ন করলো, তে ঠিক আছে তুমি? তে সারা দিচ্ছ না কেন? আমি কিন্তু ভিতরে ঢুকে যাব। খট করে আওয়াজ হলো। তে নিজের মাথাটা শুধু বের করলো, তারপর মাথা নামিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, এটা অনেক ছোট, এটা পরে আমি বের হতে পারবো না। জাঙ্কুক শীতল চোখে চেয়ে আছে। তার চোখ যেন অন্য কিছু বলছে, কিন্তু মুখে বলল, বাচ্চামো করো না, পরিস্থিতি বুঝতে শেখো, বেরিয়ে আসো। তে শক্ত হয়ে রইল। তার মাথা খালি খালি লাগছে। লোকটা যদিও তার স্বামী, কিন্তু এখনও সেরকম খোলামেলা সম্পর্কে পৌঁছায়নি তারা। কিভাবে সে যাবে সামনে? জাঙ্কুকের তীক্ষ্ণ নজরে টিকতে পারল না সে। দরজা আটকে দিল। জাঙ্কুক হাত দিয়ে ধরে ফেললো। তের হাত ধরে বাইরে নিয়ে আসলো। বাথরুমটা তের হাঁটু পর্যন্ত এসে ঠেকছে। গলাটা ভিশেপ লম্বা হয়, বুকের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জাঙ্কুকের শরীরে রক্ত সঞ্চালন দৃঢ় হলো যেন। হৃদস্পন্দন বেড়ে গেল। গলাটা যেন শুকিয়ে আসছে। একটা শুকনো ঢোক গিলল সে। তে লজ্জা হাঁসফাঁস করছে। শোয়ে যেন জড়িয়ে নিয়েছে সে। গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। নিচের দিকে দৃষ্টি তার।
সেদিকে তাকিয়ে বলে ওঠে আমার। আর বাকি কথা বলতে পারলো না জাঙ্কুক। এক হাত তের কোমরে, অন্য হাত তের মাথার পেছনে রেখে আঁকড়ে ধরে তের অধৈর্যরা। হঠাৎ আক্রমণে তে হকচকিয়ে গেল, 2 কদম পিছিয়ে যায় দেয়ালে পিঠ থেকে। সাথে পিছিয়ে যায় জাঙ্কুকও। তবুও অধর সুদায় ব্যাঘাত ঘটায় না। তে বিস্ফোরিত নয়নে চেয়ে তখনও তার ছোট মাথা কাজ করছে না। বিমূর বিস্ময় জাঙ্কুক যেন নিজের মধ্যে নেই আজ। বেসামালভাবে ছুঁয়ে যাচ্ছে তের দেশ জুড়ে। তে ছটফটে উঠল। জাঙ্কুক ছাড়ল না, হাতের বাঁধন শক্ত করলো, গভীর করলো তার ভালোবাসার বয়স। প্রায় মিনিট 5 পর দুজনের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রয় পড়ছে একে অপরের উপর। ভারী হয়েছে দুজনের নিঃশ্বাস। তের শরীর কাঁপছে। সেদিনের মতো আজকেরটা সফট ছিল না, অন্যরকম ছিল। জাঙ্কুক তের মুখ নিজের হাতের আদলে নিল। তের চোখ তখনও বন্ধ। গভীর আবেশে কপালে চুমু আঁকলো জাঙ্কুক। ফুট করে কোলে তুলে নিল তেকে। তে চট করে চোখ খুলল। চোখের মিলন ঘটল জাঙ্কুকের সাথে। তের নারী সত্তা কেঁপে উঠল। বুঝে নিল ভয়ঙ্কর একটা রাতের আভাস। জাঙ্কুক তেকে বিছানা শুয়ে নিজেও আছোয়া হয় তার উপর। তারপর তের কাছে মুখ এনে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে হাসকি টোনে বলে ওঠে, নতুন একটি জগতে নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হতে চাওতে। তে কেঁপে উঠল আবার। জাঙ্কুক কথাটা অনুভূতি চাওয়ার মতো করে বলল, অনুভূতির ধার ধারল না, মুখ গুজে দিল তের কিবা দেশে। তে ছটফটিয়ে আঁকড়ে ধরল জাঙ্কুকের বাহুবন্ধন। জাঙ্কুক যেন উন্মাদ হলো সেই স্পর্শে। ধীরে ধীরে অসহনীয় অসহ্য হয়ে উঠল তে। সমুদ্রের উত্তর ঢেউয়ের মতো নতুন অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল তেকে। ব্যথা মিশ্রিত সুখানন্দে গুঙ্গি উঠল সে। বাইরের উত্তল ঝড় বৃষ্টির তাণ্ডবের সাথে পাল্লা দিয়ে বাড়ল বদ্ধ রুমের ভেতরের উত্তল বৃষ্টি তাণ্ডব। প্রেমে সেই উত্তল বৃষ্টিতে ভেসে গেল দুটো নরনারী। ভাসিয়ে নিয়ে গেল নিজেদের অজানা জগতে। ঝড়ের তাণ্ডব মাঝরাতের দিকেই থেমে গেছে। চারদিকে এখন শীতল ঠান্ডা আবহাওয়া। চারদিকে আজানের ধ্বনি জানান দিচ্ছে ফজর ওয়াক্তের। জাঙ্কুকের উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে তে। জাঙ্কুক মৃদু কণ্ঠে ডেকে ওঠে, তে। জাঙ্কুক তের মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, উঠে পড়ো, গোসল করা দরকার, আজান দিয়ে দিয়েছে। তে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। দুর্বল স্কন্দনরত অবস্থায় বলে ওঠে, প্রচুর ব্যথা, করবো না গোসল আমি। জাঙ্কুক যেন তৃপ্তি পেল তের কথায়। ফুট করে তেকে করে তুলে নেয়। তে কুকড়ে গেল ব্যথায়। চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। জাঙ্কুক গালে চুমু খেয়ে বলে ওঠে, গোসলটা করতে হবে বউ, প্লিজ কেঁদো না, গোসল করে এসেই ঘুমিও। তের কান্না কমলো না, আরও যেন বাড়লো। সেভাবেই বলে উঠল, আপনি খুব খারাপ, খুব পচা। জাঙ্কুক গাল ভরে হাসলো। তেকে গোসল করে বিছানা শুয়ে দিয়ে নিজেও গোসল করে নিল। তেও নিজের শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিল। জাঙ্কুক তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এক হাত তের পিঠে রাখলেও অন্য হাত চলে যায় তের বক্ষ পিঞ্জরায়। মূর্তিতে আ করে শব্দ করে ওঠে, এই অসভ্য লোক, ওখানে একদমই টাচ করবেন না, আপনি কিন্তু খুব খারাপ হয়ে গেছেন। জাঙ্কুক ঠোঁট কামড়ে বলে ওঠে, প্রথমবার স্বামীর আদরে একটু একটু ব্যথা হয় সব জায়গায়, একটু ম্যানেজ করে নিতে হয় বউ। অতঃপর জাঙ্কুক তার হাত দিয়ে তের বক্ষের স্থলের স্তম্ভে নিজের হাত বুলিয়ে দিতে থাকে। তে জাঙ্কুকের বুকে মুখ গুজে চোখ মুখ খিচে নেয়। সকাল যখন 10:30 তখন জাঙ্কুকের ফোন বেজে ওঠে। জাঙ্কুক কলটা ধরে কিছুক্ষণ কথা বলে, তারপর বলে ওঠে, বিকালে অ্যাপয়েন্টমেন্ট রাখো। তারপর কলটা কেটে দেয়। তার চোখ যায় তের ঘুমন্ত মুখে। তারই বাহুবন্ধনে তে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো তের মুখশ্রীতে। তারপর মৃদু স্বরে আদরে করে ডাকলো, তে, এই বউ, এখন উঠে পড়ো, শুনছো বউ? তে চোখ মেলে তাকায়। সামনে তার নিজস্ব সুপুরুষ। হুট করে কার রাতের ঘনিষ্ঠ রোমাঞ্চকর মুহূর্ত ভেসে ওঠে তার চোখে। লজ্জায় মরি মরি হয়ে সেই পুরুষটার বুকে মুখ লুকায়, যে তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল লজ্জার সাগরে। জাঙ্কুক শরীর দুলিয়ে হেসে ওঠে, যেন সে জানে তে লজ্জার কারণ। তারপর বলে ওঠে, বউ উঠে পড়ো, আমাদের বের হতে হবে। তে মাথা নাড়িয়ে কোনো মতো ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে তারপর তৈরি হয়ে একেবারে বের হয়। জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে দেখে তে আয়নার সামনে দাঁড়িয়ে। জাঙ্কুক গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। তে কাঁদে কাঁদে মুখ করে নিজের গলার দিকে আঙুল তাক করে বলে ওঠে, কী করেছেন দেখুন তো, আমি বাইরে কিভাবে যাব? ছোট মা চাচ্চু দেখলে কী ভাবে বলুন তো? ভাবে তাদের নাতি নাতনি আসার সময় হয়ে গেছে। জাঙ্কুক তের বিবাদেশে নাক ঘষে বলে ওঠে। তের গাল দুটো যেন লাল টমেটো হয়ে গেল। এই লোকের মুখে কিছু আটকায় কি? জাঙ্কুক আবার বলে উঠল, যাওয়ার সময় মলম কিনে নিব, লাগিয়ে নিলে চলে যাবে। তে খাড় কাট করলো। সকালে নাস্তা করে তারা বেরিয়ে পড়ে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে যায়।
তের সময় কাটছে কোচিং, পড়াশোনা, স্বামীর সাথে খুনসুটি ও ছোট মা নামক শাশুড়ির সাথে বিভিন্ন গল্প ও কাজ করে। এখন সে গৃহিণী হওয়ার চেষ্টা করে। জাঙ্কুকের পছন্দের খাবার রান্না করা শেখে, প্রতিদিন কিছু না কিছু ট্রাই করে খাওয়ার। মোট কথা তের দিন যাচ্ছে এখন স্বপ্নের মতো। এরই মধ্যে তের রেজাল্টের দিনও এসে গেল। জাঙ্কুক এসে মুখটা গম্ভীর করে বলে উঠল, তোমার ফলাফল এসেছে। তের হৃৎপিণ্ড যেন ধূপ করে উঠল। জাঙ্কুকের গম্ভীর মলিন মুখ দেখে ধরে নিল সে হয়তো খারাপ রেজাল্ট করেছে। তে কেঁদে ফেলল। জাঙ্কুক বোকা বনে গেল। সে তো ভালো খারাপ কিছুই বলেনি, তার আগেই কান্না করছে। এই মেয়ে পাগল নাকি? তারপর ব্যস্ত হয়ে বলে উঠল, এই মেয়ে কাঁদছো কেন? তুমি A+ পেয়েছো। এই যে দেখো। তীর কান্না থেমে গেল। পর মুহূর্তে হিসকে তুলে আবার কান্না করে দিল। এবার জাঙ্কুককে বকলো অনেক, আপনি তো ভীষণ খারাপ, এভাবে কেউ ভয় দেখায়? আমি তোমায় কিছু বলেছি? না ভালো না খারাপ, তুমি তো আগে ভ্যাভা করে উঠলে। তে রাগ হলো খুব। ইদানিং সে রাগ, কষ্ট, দুঃখ, কান্না আর লুকিয়ে রাখে না। একদম হুট করে জাঙ্কুকের বাহুর অংশ ধরে কামড়ে ধরল সে। ধরলো তো ধরলো, আর ছাড়লো না। জাঙ্কুক ব্যথায় চোখ বুঝে নেয় কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। মিনিট 2 পর তে নিজেই ছেড়ে দেয়। এখন তার ভাল লাগছে। কতবার শ্বাস তাকে ভয় দেখানো, কিন্তু পর মুহূর্তে জমে যায় জাঙ্কুকের বলার শব্দে, এই কামড়ের শোধ আমি নেব, আর এমন জায়গায় নেব না পরে ঢাকতে পারবে, না পারবে কাউকে দেখাতে বউ। তে ঢোক গিল, দাঁত বের করে হাসার চেষ্টা করে কিছু বলতে নিল। তার আগে জিনের ডাক পড়লো। তে তাড়াতাড়ি রুম থেকে চলে গেল দাঁত কেলিয়ে। এরপর কেটে গেল আরও কয়েকটা মাস। এর মধ্যে তে প্রেগনেন্ট হয়ে গেল। রাত তখন 2 কিংবা 3টে। হঠাৎ তে জাঙ্কুকের বাহু চেপে ধরে চিৎকার শুরু করে দিল। জাঙ্কুক বলে উঠল, কি হয়েছে? পেন উঠেছে বউ? তে কাঁদো কাঁদো মুখ করে ঠোঁট উল্টো করে বলে ওঠে, ও কি ঘুমায় না? এত রাতে কে জেগে থাকে? আবার ফুটবলও খেয়েছে? জাঙ্কুক হেসে ফেললো। তে মুখ ফুলিয়ে রইল। জাঙ্কুক ধীরে ধীরে তের ওদরে মুখ আনলো, জামাটা সরিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর ফিসফিসিয়ে বলে ওঠে, আমার চ্যাম্প, মাকে এত জ্বালানো যাবে না। মা কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তারপর দুজন মিলে মাকে জ্বালাবো, ঠিক আছে? এটা তোমার আমার সিক্রেট, মাকে বলা যাবে না। তাই এখন ভদ্র হয়ে থাকো আর তাড়াতাড়ি বাবার কাছে চলে আসো। আবার নিচে ভালোবাসার পরশ এঁকে দিল। স্পষ্ট বুঝতে পারলো বাচ্চাটা আবার নড়ে উঠেছে। তে খাবলা দিয়ে জাঙ্কুকের চুল টেনে ধরে। জাঙ্কুক হেসে বলে, দেখেছো, আমার ছেলে আমার কথা শুনেছে, আর জ্বালাবে না। এখন ঘুমাও। তে শুয়ে পড়ে জাঙ্কুকের বাহু বন্ধনে। এখানে তার স্বর্গীয় সুখ। একদিন হঠাৎ করেই না চাইতেই জড়িয়ে পড়েছিল এই সম্পর্কে, কিন্তু সেই সম্পর্ক তার বেঁচে থাকার অবলম্বন। এই মানুষটা তার, তার প্রেম, তার ভালোবাসা। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। জাঙ্কুক ছেলেকে কোলে নিয়ে আদর করে চুমু খেলো। তারপর পকেট থেকে 2টো চকলেট বের করে হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, চকলেট কিন্তু তোমার ফুফাতো বোনের সাথে ভাগ করে খেতে হবে। চকলেট হাতে পেয়ে ভিকুক আবার ছুটে যায় নিচে। তের আগে ফুসছে, এই আপনাদের আদরের ছেলেটা বাদর হয়ে গেছে, দেখেছেন ঘরের অবস্থা। তে কথা বলতে বলতে নিচে যেতে নিলে জাঙ্কুক তাকে থামিয়ে দেয়। একদমে কোলে তুলে রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে দেওয়া হয় তেকে। আশেপাশে ছেলেটির তাণ্ডবের চিহ্ন ছড়ানো। তে একের পর এক অভিযোগ করছে ছেলে আর ছেলের বাবার বিরুদ্ধে। হঠাৎই জাঙ্কুক তার অধরে চুমু খায়, গাঢ় এবং নীরব চুম্বন। ফিসফিসিয়ে বলে, একটা ভাই বা বোন পেলে ওর দুষ্টুমি হয়তো একটু কমবে, আসো ট্রাই করে দেখি। তের আগে কিল মারে জাঙ্কুকের বুকে। উঠে যেতে গিয়েও আবার ফিরে আসে। চুপে চুপে জাঙ্কুকের কোলে বসে গলা জড়িয়ে বলে ওঠে, নিঃস্ব ছিলাম আমি, আপনার ভালোবাসায় আমি পূর্ণ হয়েছি। সব মিলিয়ে আজ আমি পরিপূর্ণ। আপনার ভালোবাসা আমার জীবনের পূর্ণতা। জাঙ্কুক তের নাকে নাক ঘষে, চোখে চোখ রেখে মাদকতা কণ্ঠে বলে ওঠে, আর আমার জীবনের প্রেম তুমি, ভালোবাসা তুমি। তোমাকে ঘিরে আমার সবটা, ভালোবাসে আমার ছোট্ট বউটা। দুজন নরনারী সিক্ত হয় ভালোবাসায়, হারিয়ে যায় সেই সুদূর অতীতে যেখান থেকে শুরু হয়েছিল এই গল্প।